আমার খবর। বিরুৎ জাতীয় সাহিত্য সম্মেলনের উদ্যোগে 2 দিবসীয় বিরুৎ জাতীয় সাহিত্য উৎসব শুরু হয়েছে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে নীলিমা সেনের বাড়িতে। এই সাহিত্য উৎসবে বক্তারা সাহিত্য বিষয়ক নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করছেন। আলোচনাতে উঠে আসছে নানান ইতিহাস, যেসব বিষয় সম্পর্কে উৎসাহী শ্রোতারা, এমনকি অনেক গবেষণাতেও প্রয়োজনীয় সেই সব বিষয় বলে মত উদ্যোক্তাদের। বিরুৎ জাতীয় সাহিত্য সম্মিলনী একটি অলাভজনক স্বাধীন প্রকাশনী সংস্থা। এর যাত্রা শুরু হয়েছিল 2013 সালে শান্তিনিকেতনে। বিরুৎ জাতীয় প্রকাশনী হিসেবে আত্মপ্রকাশ করার আগে একটি পত্রিকা ছিল, এখনও আছে ওই একই নামে। বিরুৎ জাতীয়র প্রথম থেকেই লক্ষ্য ছিল সাহিত্যকে চাকার মতো ব্যবহার করা। তাই ভারতীয় বা বাংলা গল্প, নাটক, কবিতা, প্রবন্ধ নিয়ে কাজ করার সঙ্গে বিরুৎ জাতীয় বিভিন্ন আন্তর্জাতিক লেখকদের লেখা বাংলা এবং ইংরেজি এই 2 ভাষাতে অনুবাদ করে প্রকাশের কাজ করে চলেছে। এবারই প্রথম নানান লেখক সাহিত্যিকদের নিয়ে একটি 2 দিনের বিরুৎ জাতীয় সাহিত্য উৎসবের সূচনা করলেন উদ্যোক্তারা। আজ তার শেষ দিন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবিতে একটা কথা, মজার কথা বলেছেন সমস্ত ধর্মই মিথ্যা, আদিম যুগের কুসংস্কার, বিশ্ব মানবতার এত বড় পরম শত্রু আর নেই। ফলে আমি ধর্মে যাচ্ছি না। হ্যাঁ, সংগ্রহশালা এবং অধ্যাপনা এই নিয়ে প্রায় 25 বছর কাটালাম, এখনো কাটাচ্ছি। তাতে আমার 2টো জিনিস মনে হয়েছে। এক বাক্যে বলতে গেলে সংগ্রহশালার জনজীবন আর জনজীবনের সংগ্রহশালা। সংগ্রহশালার জনজীবন বলতে আমি বলছি যে যখন কোনো একজন মানুষ, দর্শক, কোনো একটি সংগ্রহশালায় ঢোকেন, তাকে যখন অভ্যর্থনা করা হয় না, তিনি তার নিজের ঔৎসুক্য নিয়ে আসেন, তখন তিনি যে বস্তুগুলোর সঙ্গে নিজেকে, তার স্পন্দনটাকে, সে যতই নিথর হোক না কেন, তার একটা নিজস্ব স্পন্দন আছে, মুখ স্পন্দন, সেটাকে অনুভব করার চেষ্টা করেন। সেখানে কিন্তু সাধারণ মানুষের কথাই থাকে। ফলে সংগ্রহশালার যে জনজীবন, সেখানে যদি মূর্তি থাকে, সেখানে যদি মৃৎপাত্র থাকে, একদা কোনো কালে সেই জিনিসগুলো আমাদের মতোই রক্ত মাংসের মানুষ ব্যবহার করেছে, বা অন্যান্য জিনিস যা থাকে। আর জনজীবনের সংগ্রহশালা, একটি মানুষ সে যতই শিক্ষিত হোক না কেন, সংগ্রহশালায়, বিশ্ববিদ্যালয়ে একটা বিশেষ স্তরে না উঠলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে না। কিন্তু সংগ্রহশালা হচ্ছে একটা এমন জায়গা যেখানে একজন প্রান্তিক মানুষ, আরও যদি বলি ছোট করে, একজন নিচুতলার মানুষ, সে যদি কোনোদিন আসে এবং সে যদি অবাক হয়ে সংগ্রহশালার বিশ্বে ঘুরে, তখন তাকে আমাদের সাংস্কৃতিক ইতিহাসের কোথায় কি ছিল, সেটা রাম না রাবণ না সাধারণ মানুষ, সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু যারা সংগ্রহশালায় থাকেন তাদের। সেখানে হয়তো খুব বিজ্ঞ মানুষেরাও আসেন তাদের ইতিহাস রচনার তথ্য সংগ্রহের জন্য। আমরাও যেমন এখনো ঘুরে বেড়াই সংগ্রহ করার জন্য, তথ্য সংগ্রহ করার জন্য। কিন্তু তারা যখন আসেন, অবাক দৃষ্টিতে তারা দেখেন, তারা ভাবেন যে তাদের পূর্বপুরুষ, যে উত্তরপুরুষে তিনি এখন আছেন, সে আগের পূর্বপুরুষরা তাদের কি দিয়ে গেছেন বা কি রেখে গেছেন। এটা কিন্তু ইংরেজিতে বলবো না, আমি বাংলাতেই বলি, তাৎক্ষণিক। আড্ডায় সুধীন্দ্রনাথ এবং বিষ্ণুদে, যামিনী রায়, এদের একটা তর্ক উঠেছিল যে আমাদের শিল্প জিনিসটা, সুধীন্দ্রনাথ বলেছিলেন, সুধীন্দ্রনাথ দত্ত, যে আমাদের শিল্প জিনিসটা বিশুদ্ধ শিল্প নয়। কেন
না, আমাদের শিল্প, ভারতবর্ষের শিল্প ভীষণভাবে ধর্ম নির্ভর। রঙ্গনদা যতই অস্বীকার করুন, ধর্মর কথা অন্তত আমাদের প্রাক ঔপনিবেশিক পর্বের যে সংস্কৃতির ইতিহাস, সেখানে ধর্ম আমাদের শিল্প সংস্কৃতি সাহিত্যের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে। এবং তারপরে আমরা আস্তে আস্তে ওই ধর্ম নির্ভরতা থেকে বেরোতে চেষ্টা করেছি আমাদের ঔপনিবেশিক শিক্ষার ফলে, কিন্তু পেরেছি যে, পারিনি যে। কেউ কেউ পেরেছেন, কেউ কেউ পারিনি, এটা তো আমাদের এখন চারদিকে তাকালেই বোঝা যাচ্ছে। যদিও সেই ধর্মের চেহারাটা অন্য, রাজনৈতিক ধর্ম, সেটা আলাদা কথা। কিন্তু আমাদের শিল্প সংস্কৃতি নিয়ে কথা বলতে গেলে ধর্মকে না ছুঁয়ে বলা, এই সুধীন্দ্রনাথের যে তর্কটা ছিল এবং যেটা বিষ্ণুদেরা সমর্থন করেননি, সত্যি কথা বলতে কি শুধু আমাদের ভারতীয় শিল্প কেন, আমরা যদি ইউরোপীয় ছবি দেখি, সেখানে কি বাইবেলের প্রসঙ্গ আসছে না? প্রচুর প্রচুর, এমনকি যারা পরে এঁকেছেন, ভ্যান গগও কিন্তু পিয়েতা আঁকছেন। কাজেই ধর্মর জায়গাটা, ধর্ম শব্দটা এখন পরিস্থিতিটা এমনই যে ধর্মটা একটা নেগেটিভ শব্দ হিসেবে হয়ে যাচ্ছে, কিন্তু ধর্ম আমাদের যাপনের অঙ্গ ছিল এবং আমাদের সংস্কৃতি অনেকটা পারফরমেন্স নির্ভর ছিল। ধরা যাক, বটতলায় একজন নিরক্ষর মানুষ, তিনি কোনোদিন ভাগবত পড়েননি, পড়ার কোনো ব্যাপারই নেই, কিন্তু তিনি মালাধর বসুর অনুবাদ শুনছেন। এই যে শোনার যে সংস্কৃতিটা ছিল, আমাদের মনে পড়বে যে সতীনাথ ভাদুড়ির রামচরিত মানসে ঢোড়ায়, সে কিন্তু পড়তে পারে না, কিন্তু সে তুলসীদাসের পদগুলো তার মুখস্থ, সে জানে। এখন এই জায়গাটা থেকে আমার মনে হয় যে শিল্পের ইতিহাসটা ভীষণভাবে ধর্মের সঙ্গে জড়িয়েছিল। আমাদের অভিকরণমূলক শিল্প সেই জায়গাটা ছিল। আচ্ছা, আমি পরন্তপ চক্রবর্তী, আমি বিরুদ্ধ জাতীয় সাহিত্য সম্মেলনের সম্পাদক। এবং আমাদের আজকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রথমবার আমরা বিরুদ্ধ জাতীয় সাহিত্য উৎসব করছি এবং আমাদের যে বিভিন্ন বই প্রকাশিত হয়েছে সেই বইগুলি থেকেই কয়েকটি আলোচনার ছোট ছোট সেশন রাখা হয়েছে এবং যেখান থেকে আরেকটু বৃহত্তর পরিসরের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। তো এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো যে আমাদের তো বইগুলো প্রকাশিত হয়, কিন্তু তাই নিয়ে একটা আলোচনার ক্ষেত্র তৈরি করাটা খুব জরুরি বলে আমাদের মনে হয়। সেই ক্ষেত্রটা তৈরি করার জন্যই আজকে এই উৎসবের আয়োজন। কোন কোন বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে? আমাদের অনেক ধরনের বিষয় রয়েছে। আমাদের মন্দির, শিল্প, সাহিত্য, ধর্ম বিষয়ক একটি আলোচনা সভা রয়েছে। আমরা পণ্ডিত শঙ্কর ঘোষ, মানে যিনি পণ্ডিত বিক্রম ঘোষের পিতা, তার অনধ্য তবলার বইটি বার করেছি, সেইটি সম্পর্কে একটি আলোচনার সেশন রয়েছে। আবার আমরা আমাদের যারা বিভিন্ন ভারতীয় ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছে সেরকম সেশন রয়েছে। যারা শিশু সাহিত্যের অনুবাদ করেছেন তাদের আলাদা সেশন রয়েছে। এরকম বিভিন্ন বিষয়ে ছাড়াও আরও অনেকগুলো বিষয় আমাদের এই দুদিনের উৎসব বিভক্ত এবং সেগুলো সবই আমরা তুলে ধরার চেষ্টা করছি। শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস। প্রি নার্সারি থেকে ক্লাস 11 পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে। ঠিকানা গোয়ালপাড়া, তালতোর রোড। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।